একটু ধৈর্য ধর বাবা। এই বর্ষার সময় তেলটা একটু বেশি সময় নেয় গরম হতে। তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, তাই না? আচ্ছা বলো তো, কোথা থেকে আসছো এত সকালে? দিদিমা, তোমার হাতের ছোলে ভাটুরের গন্ধ রাস্তা থেকে পেয়েছিলাম। মা বলল এই গ্রামে নাকি একজন বুড়িমা সবচেয়ে ভালো ছোলে ভাটুরে বানায়। মা তো তোমার কথা অনেকদিন ধরে বলছিল, আজ তাই আর থাকতে পারলাম না, তোমার কাছে খেতে এলাম। হ্যাঁ রে বাবা, এই কমলা ছাড়া এই গ্রামে আর কে বানাবে? 30 বছর ধরে এই একই জায়গায় বসে আমি এই দোকান চালাচ্ছি। তোমার বাবা ঠাকুরদারাও হয়তো খেয়েছে আমার হাতে এই ছোলা ভাটুরে। এই গ্রামে সব বাচ্চা আমার কাছে এসেছে, খেয়েছে, তারপর আমার চোখের সামনে বড় হয়েছে। আমার বাবা নেই দিদিমা, মা আর আমি থাকি পাশের গ্রামে। আজ মামার বাড়ি এসেছি, কিন্তু তোমার এই দোকানের কথা শুনে আগে এখানে এসে পড়লাম। মা বলল আগে গিয়ে খেয়ে আয়, তারপর মামার বাড়ি যাবি। আসলে নাকি তোমার কাছে ফাঁকা হয়ে যায় খুব তাড়াতাড়ি। বাবা নেই? আহারে, তাহলে তো তুই আমার নিজের নাতি হবি রে। আমারও তো কেউ নেই এই দুনিয়ায়। এই দোকানটাই আমার সংসার। এই ছোলে ভাটুরে করেই আমি দিন চালাই। নে, এই গরম গরম খা। বর্ষার সকালে তোর খেতে খুব ভালো লাগবে। দেখবি একবার খেলে ভুলতে পারবি না, বারবার আসতে ইচ্ছা করবে তখন। দিদিমা, আহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুমি রোজ কতজনকে খাওয়াও গো? এই দোকানে কি সবাই আসে? ভিড় দেখে তো মনে হচ্ছে সবাই আসে। রোজ অন্তত 50 জন আসে বাবা। কেউ কেউ তো বহু দূরের গ্রাম থেকেও আসে। আমার এই ছোলে ভাটুরের খ্যাতি অনেক গ্রামে ছড়িয়ে গেছে। কিন্তু জানিস, সবচেয়ে ভালো লাগে যখন তোর মতো বাচ্চারা খুশি হয়ে খেয়ে যায় আমার কাছে। তখন মনে হয় আমার জীবনটা সার্থক হলো। এই বুড়ি বয়সে তাছাড়া আর কি বা পাওয়ার আছে বল? আহ, দিদিমা, সত্যি আমার খেয়ে খুব ভালো লাগছে গো। এরকম খাবার আমি এর আগে কখনো খাইনি। এমন সৌন্দর্যের খাবার হতে পারে এটা তো আমার কল্পনাই ছিল না। হ্যাঁ রে বাবা, এদিকে আসলে আবার আসবি। দেখেছিস তো, এই ভিড়ের সময় তোর সাথে কথা বলার আর সময় নেই আমার। কথা বলতে গেলে লোকজন রেগে যাবে। সবাই তো খেতে এসেছে। একদিন ফাঁকা সময় দেখে আসবি, তোর সাথে অনেক কথা বলবো। দিদিমা, তোমাকে এই রান্না কে শেখালো? এত ভালো বানাও কিভাবে? আমার মাও রান্না করে, কিন্তু এরকম স্বাদ হয় না। তাছাড়া আমি আরো কত জায়গায় খেয়েছি, কিন্তু তোমার মতো এমন সুন্দর রান্না আমি আর কোথাও পাইনি গো। আমার শাশুড়ি শিখিয়েছিল বাবা। তোমার শাশুড়ি নেই এখন? আর তোমার স্বামী কোথায়? সবাই চলে গেছে বাবা, অনেক আগে। 1 বছরের বন্যায় আমার স্বামী ভেসে গেল। তারপর শাশুড়িও বেশি দিন টিকলেন না, ছেলে মেয়ে হয়নি আমার। এই দোকানটাই তখন থেকে আমার সব। এখানে যারা খেতে আসে তারাই আমার পরিবার হয়ে যায়। মরার আগে পর্যন্ত আমি এই দোকান চালাবো, কারণ দোকান ছাড়া যে আমি থাকতে পারি না। দিদিমা, তাহলে তুমি একা থাকো? রাতে ভয় করে না? আমি তো একা থাকতেই পারি না, মা ছাড়া রাতে ঘুমাতেও পারি না। ভয় ভয় তো করে না, তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু একা লাগে। আচ্ছা, তুই তো এখন খেতে থাক, আমি তোর সাথে একটু পরে কথা বলছি। কিরে বুড়ি, খুব জমিয়ে দেখছিস ব্যবসা করছি, সকাল সকাল দোকান খুলে বসে গেছিস আর নোট ছাপছিস একেবারে। কিন্তু তোকে একটা খবর দিতে এসেছি আজ। খবরটা শোনার পর তোর মুখের এই 32 পাটি বার করে হাসি একেবারে মিলিয়ে যাবে। কি খবর বাবু? আপনি এত সকালে এদিকে এসেছেন, কি ব্যাপার? আসুন বসুন, একটু ছোলে ভাটুরে খান। গরম গরম বানিয়েছি, আপনার পছন্দ হবে এই বর্ষার সকালে। ছোলে ভাটুরে খাবো? তোর এই ছোলে ভাটুরে খাওয়ার দিন শেষ হয়ে গেছে রে কমলা বুড়ি। এই যে দেখ, আমি কাগজ এনেছি। সরকারি জমি জমিদার বাবুকে দিয়ে দিয়েছে, আর জমিদার বাবু আমাকে দায়িত্ব দিয়েছেন এই জমি খালি করাতে। তুই বুঝতে পারছিস কি বলছি? আর তুই এখানে বসতে পারবি না। কি বলছেন মোড়ল বাবু? এই জমিতে আমি 30 বছর ধরে আছি,
কেউ তো কোনোদিন কিছু বলেনি। এখন হঠাৎ করে এমন বললে হয়? এটা কি করে হয় আপনি বলুন? 30 বছর থাকলে কি হবে? 30 বছর ধরে তো তুই এই জমিটা দখল করেছিলিস, সেটা তো আর ভুলে গেলে হবে না। কাগজ অনুযায়ী এটা সরকারি জমি ছিল, এখন জমিদারের হয়ে গেছে, সেই জন্য এই জমি এখন জমিদারের। তুই এখানে অবৈধভাবে ব্যবসা করছিলে একদিন, এখন উঠতে হবে তোকে। আর আজকে 1 মিনিটও বেশি সময় দেওয়া যাবে না তোকে। মোড়ল বাবু, আপনি তো জানেন আমার স্বামীরও আগে থেকে এই দোকান, এই ব্যবসা। এখন এখন যদি আমাকে এরকম করে হঠাৎ তুলে দেন, তাহলে আমি এই বয়সে আর কোথায় যাব বলুন? আমাকে একটু দয়া করুন। হ্যাঁ, তোর স্বামী মরে গেছে কত বছর আগে, তার কথা এখন কে মনে রাখবে রে শয়তান বুড়ি? কাগজে যা বলেছে তাই আজকের দিনে সত্যি। তুই চুপচাপ সরে যা এখান থেকে, না হলে কিন্তু মারতে মারতে তোকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, এ বুড়ি, মোড়ল বাবুর কথা শোন, উনি যা বলছেন তাই ঠিক। তুই জেদ করিস না বেশি, নইলে খারাপ হবে ভয়ানক। বুড়ি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? চুপচাপ সরে যা। মোড়ল বাবুর সাথে তর্ক করবার সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, ভজন, তুই তো এই দোকানে ছোটবেলা থেকে খেয়েছিস। তোর বিয়েতে আমি ছোলে ভাটুরে বানিয়ে দিয়েছিলাম, মনে নেই? তোর বউকে শিখিয়েছিলাম কিভাবে রান্না করতে হয়। এখন তুই আমার সাথে এমন করছিস? তুই এতটা নিষ্ঠুর আমার ওপরে কি করে হতে পারলি রে বাবা? সেসব পুরনো কথা ভুলে যা বুড়ি। এখন মোড়ল বাবু যা বলবে তাই হবে। তুই চুপচাপ তোর জিনিসপত্র গুটিয়ে বেরিয়ে যা, নইলে জোর করে বের করে দেব। এই ডান্ডা দিয়ে মারতে মারতে তোকে ঠান্ডা করে দেব না হলে। হ্যাঁ, মোড়ল বাবু, একটু দয়া করুন। এই দোকানটা ছাড়া আমার আর কিছুই নেই, এটাই আমার সংসার। আমি কোথায় যাব বলুন? এই অবস্থায় আমাকে রাস্তায় ফেলবেন না। সেটা তোর সমস্যা। আমার কাছে জমিদার বাবুর হুকুম আছে, আজকের মধ্যে জমি খালি করতে হবে। ভজন, দোকান ভেঙে ফেল, একটাও জিনিস যেন না থাকে এখানে, সব টান মেরে দূর করে দে। মোড়ল বাবু, আমি আপনার দুটি পায়ে পড়ছি। এই জিনিসপত্রগুলো, এগুলো আমার শাশুড়ি মায়ের দেওয়া, এগুলো ভাঙবেন না। মরা শাশুড়ির দোহাই দিয়ে আমার মন গলানোর চেষ্টা করছিস? তোর শাশুড়ি কবে মরেছে, তার জিনিস এখনো ধরে বসে আছিস? এই ভজন, তাড়াতাড়ি কর, তোর কথা কানে যাচ্ছে না। দিদিমা, এরা এরা কি করছে? বাবা, বাবা তুই এখন যা এখান থেকে। এরা বড় নিষ্ঠুর, না হলে তোকেও যে মারবে। দিদিমা, এরা এত খারাপ যে তোমার সব জিনিস নষ্ট করে দিল। তোমার চুলা, তোমার হাড়ি সব নষ্ট করে দিল গো। আমার বড় কষ্ট হচ্ছে তোমাকে দেখে। এই দুনিয়ায় এমনই হয় বাবা। কথায় আছে, জোর যার মুলুক তার। আমি একা বুড়ি, আমার পক্ষে আর কে দাঁড়াবে বল? সবাই ওদেরকে দেখে ভয় পায়, তাই আমার 30 বছরের সব স্মৃতি মাটিতে মিশে গেল। আমি এখন এই বুড়ি বয়সে কি করব জানি না। দিদিমা, তুমি এখন কোথায় যাবে? তোমার তো কোনো বাড়ি নেই, তুমি কি রাস্তায় থাকবে? জানি না বাবা, এই গ্রামে আমার আর কোনো ঠাঁই নেই। হয়তো পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই আমার। দিদিমা, তুমি কাঁদছো কেন? কেঁদো না গো। একটা কথা বলবো দিদিমা, তুমি আমার সাথে আমাদের গ্রামে চলো, আমাদের বাড়িতে থাকবে। মা খুব ভালো, সে তোমাকে থাকতে দেবে খুব আনন্দ করে। আমি জানি মা রাজি হবে। আমার মায়ের মন খুব ভালো, মা সবাইকে সাহায্য করে। বাবা, তোরা আমাকে চিনিস না, জানিস না। আজকাল চেনা জানা মানুষ হয়ে মানুষের সাথে কত ছলনা করছে, আর তোরা একটা অচেনা মানুষকে আশ্রয় দিবি কিভাবে? দিদিমা, তুমি আমাকে বললে যে তুমি আমার দিদিমা হয়ে গেছো। মা তোমার কথা অনেক বলেছে আমাকে, তাই তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। দিদিমা, আর একটু, আমাদের গ্রাম এসে গেছে প্রায়। বাবা, পা যে আর চলছে না এই বয়সে। আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে আমি যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। এত বছর এই শরীরেই দৌড়াদৌড়ি করেছি, আজ হঠাৎ যেন আমার শরীরটা ভেঙে গেছে।
আমি যে আর পারছি না। দিদিমা, আর একটু চেষ্টা করো, তুমি পারবে। কিন্তু তোর মা আমাকে থাকতে দেবে তো? তুমি কোনো চিন্তা করো না দিদিমা, মা বলে কেউ বিপদে পড়লে সাহায্য করতে হয়, আর সেই জন্যই বলছি হেরে যেতে নেই দিদিমা। তুমি আমাদের বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে, মা তোমাকে দেখলে খুশি হবে। আমাদের বাড়িতে তুমি আবার ছোলে ভাটুরে বানাবে, আমি রোজ খাবো প্রতিদিন সকালে। আমাদের গ্রাম তোমাদের গ্রামের মতো এরকম খারাপ জায়গা নয়। বিমল, তুই এত রাত করে এলি কেন? আর এই বুড়িমাকে কি হয়েছে এনার? এত কাঁদছেন কেন? ও বুড়িমা একদম ভিজে গেছেন যে। মা, এই কমলা দিদিমা, সেই গ্রামের বিখ্যাত ছোলে ভাটুরের দোকান যার কাছে পাঠিয়েছিলে তুমি। মোড়ল আর তার সাগরেদ আজ ওনার দোকান ভেঙে দিয়েছে। দিদিমার কোনো জায়গা নেই থাকার, তাই আমি বলেছি আমাদের বাড়িতে এসে থাকতে। হাই ওপরওয়ালা, এত অত্যাচার কি মানুষ মানুষের ওপরে করতে পারে? এত বছরের ছোলা ভাটুরের দোকানটা এরা শয়তানি করে এক বেলার মধ্যে মুহূর্তে ভেঙে দিতে পারলো, আর গ্রামে কেউ কিছু বললো না। সর্বনাশ হবে, আমি বলছি ওই মোড়লের এমন সর্বনাশ হবে, তার সাথে ওই গ্রামের প্রত্যেকটা মানুষ এই পাপের শাস্তি পাবে। কিন্তু তার আগে বুড়িমার থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো এসো মা, ভেতরে এসো। তুমি যে দেখছি একদম ভিজে গেছো, এই বৃষ্টিতে এতখানি দূর হেঁটে এসেছো। বিমল তুই দিদিমাকে ভেতরে নিয়ে যা, আমি গরম জল আর শুকনো কাপড় আনছি। এই বয়সে বেশিক্ষণ বৃষ্টিতে ভিজে থাকলে শরীর খারাপ করবে যে। মা, তোমাদের অনেক কষ্ট দিচ্ছি এরকম হঠাৎ করে তোমাদের ঘাড়ে চেপে। তোমরা আমাকে চেনো না, জানো না, তবু এত দয়া করছো। ঠিক আছে, আজকের রাতটা থেকে আমি কাল সকালেই চলে যাব। মা, তুমি আমাদের কারোর অচেনা নও। তুমি আশেপাশের এতগুলো গ্রামের মানুষকে এত দিন ধরে এত ভালো খাবার খাওয়াচ্ছ, আর আমরা তোমাদের জন্য কিছুই করতে পারিনি। তোমাদের গ্রামের মানুষ স্বার্থপর বলে আমরা তো আর স্বার্থপর হয়ে থাকতে পারবো না। যাও, তুমি এখন আমার ছেলের সাথে ভিতরে যাও। মা, কেমন লাগছে এখন? রাতে আমি দেখেছি তোমার খুব জ্বর ছিল এবং তুমি অচৈতন্য ছিলে। তুমি হয়তো বুঝতে পারোনি যে সারা রাত বিমল তোমার পাশে বসেছিল, ঘুমাতে চায়নি আমার ছেলে তোমার জন্য। মা, তোমরা আমার জন্য এত করছো, আমি যে কিভাবে এই ঋণ শোধ করব? আমার যে কিছুই নেই দেওয়ার মতো, আমি একটা গরিব বুড়ি মাত্র। মা, ঋণ শোধের কথা বলছো কেন? মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আমার স্বামী মারা যাওয়ার পর এই গ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাই আমি জানি অসহায় অবস্থায় পড়ে সাহায্য না পেলে কেমন লাগে। আমাদের গ্রামের মানুষ তোমাদের গ্রামের মতো নয় গো। তোমার স্বামী কিভাবে মারা গেলেন মা? বন্যায় মা, 5 বছর আগে। সেই থেকে আমি আর বিমল একা হয়ে গেছি। মা, আমার স্বামীও বন্যায় গেছে। এদিকে বন্যা হলে খুব ভয়ানক হয়। তাই তো মা, আমাদের এবছরের বৃষ্টি থেকেও খুব সাবধানে থাকতে হবে। মা, তোমার ছেলে যদি সেদিন সকালে আমার দোকানে ছোলে ভাটুরে খেতে না যেত, তাহলে হয়তো আমি এতক্ষণ রাস্তায় পড়ে থাকতাম ওই শয়তানগুলোর অত্যাচারে। মা, এখন এসব কথা আর বলো না। তুমি এখন চুপচাপ বিশ্রাম নাও, আগে ভালো হয়ে যাও, তারপর আবার তোমার ছোলে ভাটুরে শুরু করতে হবে। দিদিমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একেবারে সুস্থ হয়ে গেছো এখন। মা বলল তোমার জ্বর পুরো সেরে গেছে। হ্যাঁ রে বাবা, তোর মায়ের সেবায় আমি একদম সেরে গেছি। এত ভালোবাসা, এত যত্ন এর আগে আমার মতো এরকম সামান্য মানুষকে কেউ করেনি রে। আমার নিজের মেয়ে থাকলেও এর বেশি করতে পারতো না। দিদিমা, তুমি আমাদের জন্য আজ আবার ছোলে ভাটুরে বানাবে? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি তোমার হাতের ছোলে ভাটুরে খাওয়ার জন্য, আর ওটা খাবার কথা রোজ মনে পড়ে। অবশ্যই বানাবো বাবা। তোদের এই বাড়িতে এসে আমি যে নতুন জীবন পেয়েছি, এখন থেকে এই বাড়িতেই বানাবো আমার ছোলে ভাটুরে। তোর মা যদি রাজি হয় তাহলে এই গ্রামেই একটা ছোট্ট দোকান খুলবো।
সত্যি দিদিমা, তাহলে তো খুব ভালো হবে। এই গ্রামের লোকেরাও তোমার ছোলে ভাটুরে খেতে পারবে, তারাও তোমাকে ভালোবাসবে, তুমি আবার বিখ্যাত হয়ে যাবে। তোরা সাহায্য করেছিস বলেই আজ আবার আমি আমার নতুন দিকটা দেখতে পাচ্ছি। আচ্ছা দিদিমা, ঠিক আছে, আমি যাই, সবকিছু জোগাড় করি। মা, এবার বর্ষা খুব ভয়ঙ্কর হয়েছে। শুনলাম পাশের গ্রামগুলোতে বন্যাও হয়ে গেছে, অনেক বাড়িঘর ভেসে গেছে, মানুষ না খেয়ে আছে দিনের পর দিন। আমাদের গ্রামে কি হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। পাশের গ্রাম বলতে কি সেই গ্রাম যেখান থেকে আমি এসেছিলাম? হ্যাঁ মা, সেই গ্রামেও শুনলাম খুব খারাপ অবস্থা, নদী ফুলে উঠেছে, সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অনেক মানুষের ঘরবাড়ি হারিয়েছে, কেউ কেউ নাকি সব হারিয়ে পালিয়ে গেছে অন্যদিকে। আর তুমি যেদিন এসেছিলে সেদিন আমি বলেছিলাম যে ওই গ্রামের মানুষদের ভয়ানক শাস্তি হবে তোমার সাথে এরকম অবিচার করার জন্য। ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু মা, যত খারাপ মানুষই হোক, বিপদে পড়লে কষ্ট হয়। আমি জানি বিপদ কাকে বলে। মা, তুমি কাদের কথা বলছো? সেই মোড়ল আর তার সাগরেদদের কথা? তারা তো তোমার সর্বনাশ করেছিল, তাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ? আর ওই গ্রামের মানুষেরা তো আরো শয়তান, যে চোখের সামনে তোমাকে অত্যাচারিত হতে দেখেও তারা কোনো কথা বলেনি। মা, খারাপ মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পেলে আমরা কি খারাপ হয়ে যাব? আমার মন বলছে বন্যা বিধ্বস্ত লোকগুলোকে আমাদের সাহায্য করা উচিত। মা, তোমার খুব বড় মন, আমি হলে ওদের ক্ষমা করতেই পারতাম না। কিন্তু এখন থেকে আমরা ছোলে ভাটুরে বানিয়ে এদিকে সমস্ত গ্রামের সমস্ত বন্যায় ক্ষতি হওয়া মানুষদের সাহায্য করব খাইয়ে। আপনারা কারা? এত ভোরে এত বৃষ্টিতে এখানে কেন? বাবা, আমরা পাশের গ্রাম থেকে এসেছি। বন্যায় আমাদের সব ভেসে গেছে, সারা রাত জলে ভেসে এসেছি, বড় ক্লান্ত হয়ে পড়েছি। একটু আশ্রয় দাও বাবা, একটু খাবার দাও। দুদিন থেকে শুধু জলে ভেসেছি, কিছুই খাইনি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। আরে তুমি তুমি তো সেই মোড়ল যে দিদিমার দোকান ভেঙে দিয়েছিল, আর এই তোমার সেই সাগরেদ। তোমরা দিদিমাকে রাস্তায় ফেলে দিয়েছিলে, আমি তোমাদের চিনি। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সেই পাপী। কিন্তু আজ আমাদের অবস্থা খুব অসহায়। আমার বাড়ি, আমার সব সম্পত্তি ভেসে গেছে, জমিদার বাবুও মারা গিয়েছেন, আমাদের কেউ নেই, দুদিন কিছু খাইনি। আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না বাবা। তোমরা দিদিমাকে রাস্তায় ফেলে দিয়েছিলে, তোমাদের আমি ঘরে ঢুকতে দেব না, তোমরা এখান থেকে চলে যাও। বাবা, আমরা জানি আমরা অন্যায় করেছিলাম, কিন্তু আজ আমরা মরতে বসেছি, একটু একটু দয়া করো তুমি। দয়া? তোমরা দিদিমার উপর দয়া করেছিলে, তার দোকান ভেঙে দিয়েছিলে, এখন দয়া চাইছো? আমি এই গ্রামের সবাইকে বলে দেব যাতে তোমাদের কেউ সাহায্য না করে। বিমল, ওদের ভেতরে আসতে দে। দিদিমা, তুমি ওদের চেনো না, ওরা সেই মোড়ল আর ভজন। চিনি বাবা, খুব ভালো করে চিনি ওদের, তাই বলছি ওদের ভেতরে আসতে দে। কমলা বুড়ি, তুমি এখানে এখনো বেঁচে আছো? আমি ভেবেছিলাম তুমি মরে গেছো হয়তো। যাই হোক, মনে একটু শান্তি পেলাম ভেবে যে একটা বড় পাপের হাত থেকে অন্তত একটু নিষ্কৃতি পেয়েছি। হ্যাঁ মোড়ল বাবু, ওপরওয়ালা চেয়েছিলেন বলে আজ এদের দয়ায় বেঁচে আছি। এই ছেলে আর ওর মা আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছে। বুড়িমা, আমাকে ক্ষমা করো, আমি বড় অন্যায় করেছিলাম তোমার সাথে। লোভে পড়ে জমিদারকে খুশি করতে গিয়ে তোমার সর্বনাশ করেছিলাম। আজকে ওপরওয়ালা সবকিছু কেড়ে নিয়ে আমাদের শাস্তি দিয়েছেন। আমার সব শেষ হয়ে গেছে, আমার বউ বাচ্চা জলে কোথায় ভেসে গেছে সেটাই জানি না। মোড়ল বাবু, উঠুন উঠুন, আপনারা যে আজ নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। আসুন ভেতরে, আজ বর্ষার সকালে গরম গরম ছোলে ভাটুরে বানিয়েছি, খেয়ে আগে প্রাণ বাঁচান। দিদিমা, তুমি আমাদের ঘরে ডাকছো, আমরা আমরা তোমার সাথে বড় খারাপ করেছি, ক্ষমা করে দাও আমাদের। ভজন, তুই আমার দোকানে সেই ছোট্টবেলা থেকে খেয়েছিস,
তারপরেও আমার ক্ষতি করেছিস। ঠিক আছে, এরপর থেকে আর কারোর সাথে এরকম করিস না। দিদিমা, কতদিন আগে তোমার হাতের এরকম খাবার খেয়েছিলাম, শুধু টাকার পেছনে ছুটতে ছুটতে এই আনন্দটাই ভুলে গেছিলাম। তাই ওপরওয়ালা আবার আমার কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিয়ে এই আনন্দটা ফিরিয়ে দিল আমার জীবনে। ভজন, তুই আমার দোকানে ছোটবেলা থেকে খেয়েছিস, তুই যে আমার ছেলেরই মতো। আজও তোকে আমি সেই চোখেই দেখি, তবে এটাই শেষবার। এরপর আর তোকে আমি কোনো দিন ক্ষমা করব না। দিদিমা, তুমি সত্যিই খুব ভালো। আমি আর এরপর কোনো দিন কারোর ক্ষতি করব না, উল্টে উল্টে মানুষের ভালো করব। বুড়িমা, আমি প্রতিজ্ঞা করছি, যেই তুমি এই গ্রামের মানুষদের ছোলে ভাটুরে বিতরণ করার কথা বলেছিলে, সেটা আমি আর ভজন নিজের হাতে তোমার সাথে করব। মোড়ল বাবু, সেটাই ভালো, আর তাতেই তোমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে। আমার দিদিমাকে দেখে তোমরা শিখলে তো ভালো মানুষের কেমন হওয়া উচিত। আচ্ছা, তোমরা বলতে পারবে ঠিক কোন অজুহাত দিয়ে ওই শয়তান দুজন আমার দিদিমার দোকান ভেঙে দিয়েছিল গ্রাম থেকে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, আর গল্পটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।